সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। প্রথমে তোমাকে বুঝতে হবে হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান হচ্ছে যে শাস্ত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ করা হয় এবং সামগ্রিক ফলাফল উপস্থাপন করা হয়, তাকে হিসাব বিজ্ঞান বলে। এখানে তোমাকে চারটা বিষয় মাথায় রাখতে হবে। চারটা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে লিপিবদ্ধকরণ। অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে লিপিবদ্ধকরণ। তোমাকে লিপিবদ্ধ করতে হবে, তারপর হচ্ছে শ্রেণীবদ্ধ করতে হবে, তারপর হচ্ছে সংক্ষিপ্ত করবে, তারপর হচ্ছে এই লেনদেনগুলো বিশ্লেষণ করবে এবং পরিশেষে তোমার সামগ্রিক ফলাফল জানা যাবে। সামগ্রিক ফলাফলের মধ্যে দুইটা ফলাফল আসতে পারে। একটা হচ্ছে আর্থিক ফলাফল, আরেকটা মাথায় রাখতে হবে আর্থিক ফলাফলের পাশাপাশি তোমার আরেকটা ফলাফল আসতে পারে, সেটা হচ্ছে আর্থিক অবস্থা। অর্থাৎ দুইটা ফলাফল পেতে পারো। এই আর্থিক ফলাফল পাওয়া যাবে সাধারণত আয় এবং ব্যয় হিসাব, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কতটুকু লাভ বা ক্ষতি হচ্ছে এটা সাধারণত আয় ব্যয় হিসাব করে আর্থিক ফলাফল জানা যাবে। এবং আর্থিক অবস্থা হচ্ছে যেটা তুমি সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের কাজ করে তুমি একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারবে। সাধারণত হিসাব বিজ্ঞানকে হিসাবের ব্যবসায়ের ভাষা বলা হয়ে থাকে। এটা একটু মাথায় রাখতে হবে, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়ে থাকে। এরপরের টপিক হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে, যেটা তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় নম্বর হচ্ছে পাঠ। এই পাঠে তোমাকে 6টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়। এর আগে আমি তোমাদেরকে বলছিলাম আর্থিক ফলাফল নির্ণয় করবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ এবং ক্ষতির পরিমাণ জানার মাধ্যমে। তাহলে আর্থিক ফলাফল তোমাকে বের করতে হলে একটা প্রতিষ্ঠানে তোমার লাভ এবং ক্ষতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এটা হচ্ছে একটা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তার অংশ। তারপর হচ্ছে আর্থিক অবস্থা নির্ণয়। আর্থিক অবস্থা নির্ণয় করতে হলে কোনো প্রতিষ্ঠানের 3টা বিষয় সম্পর্কে তোমাকে ভালো ধারণা থাকতে হবে। প্রথম হচ্ছে সম্পদ, দ্বিতীয় হচ্ছে দায় এবং তৃতীয় হচ্ছে মালিকানা সত্ত্ব। এই 3টা বিষয়ের উপর যদি তোমার ভালো দক্ষতা থাকে, ভালো জানা থাকে কোনো একটা প্রতিষ্ঠানের, তাহলে তোমার হিসাব বিজ্ঞান তৈরি করা বা হিসাব বিজ্ঞান প্রস্তুত করা একটা প্রতিষ্ঠানের হিসাব সম্পর্কে ভালো তোমার ধারণা হবে। পরবর্তী টপিক হচ্ছে দ্বিতীয় নম্বর ব্যয় নিয়ন্ত্রণ। অর্থাৎ তুমি হিসাব বিজ্ঞান যখন প্রস্তুত করবে, এই প্রস্তুতের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। কিভাবে? যেমন তোমার প্রতিষ্ঠানে যদি ব্যয়ের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, তাহলে তুমি ওই ব্যয়কে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তোমার প্রতিষ্ঠানের লাভের পরিমাণকে বৃদ্ধি করতে পারবে। তোমার ব্যয় যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন তোমাকে বুঝতে হবে তোমার ব্যয়ের মাত্রার পরিমাণটা কমাতে হবে এবং তোমার মুনাফার পরিমাণটা বাড়াতে হবে। তার পরবর্তী টপিক হচ্ছে প্রতারণা এবং জালিয়াতি। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে প্রতারণা হচ্ছে কিনা বা জালিয়াতি হচ্ছে কিনা, এই বিষয়টা তুমি হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানতে পারবে। এটা একটা হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তার মধ্যে পড়ে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি প্রতারণা হয়, কোনো প্রতিষ্ঠানে যদি জালিয়াতি হয়, এটা তুমি ইজিলি হিসাব বিজ্ঞানের মাধ্যমে তুমি ফাইন্ড আউট করতে পারবে কোথায় এবং কেন জালিয়াতি বা প্রতারণা হচ্ছে। তার পরবর্তী টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। কোন একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ যেমন কিভাবে হতে পারে? একটা প্রতিষ্ঠান কোনো এক জায়গায় ইনভেস্ট করবে কিনা বা বিনিয়োগ করবে কিনা, এটা সম্পর্কে তুমি নিশ্চিত ধারণা নিতে পারবে। বা একটা প্রতিষ্ঠানের এখন কোন একটা প্রতিষ্ঠান থেকে, কোন একটা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করবে কিনা বা ঋণ পরিশোধের ক্ষমতা আছে কিনা, ওইটা যাচাই করার জন্য তুমি এই হিসাব বিজ্ঞানটার মাধ্যমে জানতে পারবে। তারপর হচ্ছে অমুনাফাবাদী প্রতিষ্ঠানের হিসাবের উদ্বৃত্ত নির্ণয়। অমুনাফাবাদী প্রতিষ্ঠান কোনগুলা? যেগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা নয়। যেমন মসজিদ, মন্দির এবং রাস্তাঘাটে গরিব দুঃখীদের সাহায্য করা। এগুলা আমরা সাধারণত এই কাজগুলা করে থাকি। এগুলা সাধারণত কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয় না। সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়ে থাকে।
কিন্তু অমুনাফাবাদী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো উদ্দেশ্যই থাকে না যে মুনাফা অর্জন করা। এক্ষেত্রে এই মন্দির বা মসজিদের কতটুক আয় হচ্ছে, কতটুক ব্যয় হচ্ছে, বা কোথায় থেকে হচ্ছে আগমন হচ্ছে টাকা, বা কোথায় থেকে হচ্ছে কোথায় নির্গমন হচ্ছে, এই সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকবে এখানে। তারপর হচ্ছে সরকারের হিসাবের উদ্বৃত্ত নির্ণয়। সরকারের হিসাবের উদ্বৃত্ত কিভাবে নির্ণয় হতে পারে? সরকার আমাদের জনগণ থেকে বা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কর, শুল্ক, ভ্যাট এগুলা আদায় করে এবং আদায় করার পর তারপর এই দেশের কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার মাধ্যমে এই অর্থগুলো ব্যয় করা থাকে। রাজস্ব, ভ্যাট, শুল্ক এগুলার নিয়ে থাকে জনগণ থেকে। জনগণ থেকে নেওয়ার পর সরকার বিভিন্ন জনগণের কাছে উন্নয়নমূলক, যেমন রাস্তাঘাট নির্মাণ, স্কুল নির্মাণ, মেডিকেল নির্মাণ এগুলো হচ্ছে নির্ণয় করে এই প্রস্তুত করে থাকে। এর ফলে এই হিসাবগুলার উদ্বৃত্ত ঠিক আছে কিনা যাচাই করার মাধ্যমে এই হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং হচ্ছে উদ্দেশ্য সমাপ্ত ঘটে। এর পরবর্তী টপিক হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান উৎপত্তি এবং ক্রমবিকাশ, অর্থাৎ হিসাব বিজ্ঞান কোথায় থেকে উৎপত্তি হয়েছিল এবং হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ কোথায়। পৃথিবীর সূচনা লগ্নে যখন একদম প্রথম দিকে হিসাব বিজ্ঞান ছিলই না, তখন মানুষজনরা কি করত? গাছের গায়ে, গুহায় বা পাথরের চিহ্ন দিয়ে রাখত। এই গাছের গুহায় গাছের গায়ে বা পাথরের চিহ্ন দিয়ে মানুষজন হিসাব করত। এরপর মানুষ যখন সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো পৃথিবীতে, তখন হচ্ছে মানুষ ঘরে দাগ কেটে এবং রশিদি দিক দিয়ে ফসল এবং মজুদ পণ্যের হিসাব রাখত। এর পরবর্তীতে মানুষ যখন একই সাথে বসবাস শুরু করে এবং তখন হচ্ছে বিনিময় প্রথা চালু হয়, অর্থাৎ কোন বিনিময় প্রথা বলতে বোঝায় কোনো একটা পণ্যের বিনিময়ে অন্য পণ্য প্রদান করা, একটা পণ্যের বিনিময়ে অন্য আরেকটি পণ্য প্রদান করা। এরপর হচ্ছে মুদ্রার প্রচলন শুরু হয়। কাগজের মুদ্রা বা ধাতব মুদ্রার প্রচলন শুরু হয় এবং হচ্ছে ব্যবসা বাণিজ্য শুরু হয়। ব্যবসা বাণিজ্য যখন শুরু হয় তখন এই হিসাবের পরিধি আস্তে আস্তে বড় হতে থাকে। এই হিসাবের পরিধি যখন আস্তে আস্তে বড় হতে থাকে, 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি উনি একজন হচ্ছে ইতালীয় হচ্ছে গণিতবিদ ছিল, এই যার বিনিময়ে এই হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি নামে হিসাবটা আসে। তোমাদের এর পরবর্তী টপিক হচ্ছে হিসাব তত্ত্বের ব্যবহারকারী, অর্থাৎ হিসাব বিজ্ঞান আসলে কারা ব্যবহার করে থাকে। হিসাব বিজ্ঞান মূলত দুইটি পক্ষ ব্যবহার করে থাকে। একটি পক্ষ হচ্ছে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটি পক্ষ হচ্ছে হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী। আমাকে বুঝতে হবে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কাকে বলে, হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী কাকে বলে। হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে একটা প্রতিষ্ঠানের ভিতরে যারা ইনভলভ থাকে, যেমন মালিক এবং ব্যবস্থাপক, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ভিতরে যারা অন্তর্ভুক্ত থাকে তারাই হচ্ছে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী কারা? যারা সাধারণত হচ্ছে একটা প্রতিষ্ঠানের বাহিরে অবস্থান করে থাকে, তারা হচ্ছে মূলত হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী। হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে কারা কারা থাকতে পারে? প্রথম হচ্ছে ঋণ প্রদানকারী। ঋণ প্রদানকারী হচ্ছে হিসাব বিজ্ঞানের একজন বাহ্যিক ব্যবহারকারী। কেননা কোনো আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদানের আগে, অন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ প্রদানের আগে চিন্তা করবে ওই প্রতিষ্ঠানে ঋণ পরিশোধের ক্ষমতা আছে কিনা। তাহলে নিঃসন্দেহে বলা যায় এই ঋণ প্রদানকারী হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী। পরবর্তী টপিক হচ্ছে সরকার। একটা সরকার সাধারণত এই ব্যবসা প্রতিষ্ঠানটি এই সময় মতো কর দিচ্ছে কিনা, সময় মতো শুল্ক দিচ্ছে কিনা, সময় মতো আয়কর দিচ্ছে কিনা, এগুলা যাচাই করার জন্য একটা প্রতিষ্ঠান থেকে হিসাব বিজ্ঞান বা হিসাব নিয়ে থাকে সরকার। নিঃসন্দেহে বলা যায় সরকার একটি বাহ্যিক ব্যবহারকারী। তার পরবর্তী টপিক হচ্ছে পাওনাদার।
অর্থাৎ পাওনাদাররা ধারে বা বাকিতে পণ্য বিক্রয়ের আগে চিন্তা করবে ওই প্রতিষ্ঠানের ধারে যখন পণ্য বিক্রয় করবে ওই প্রতিষ্ঠানের বাকিতে পণ্য ক্রয় যে করছে ওইটার টাকা সময় মতো পরিশোধ করতে পারবে কিনা। এটার জন্য হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী পাওনাদার। তারপর কর্মচারী এবং কর্মকর্তা একটা প্রতিষ্ঠানে সব ধরনের কার্যক্রম পরিচালনা করে, তারপর ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাবে। অর্থাৎ নির্দিষ্ট একটা সময় একটা প্রতিষ্ঠানে ঢুকে বা এন্ট্রি করে, তারপর ওর কাজ শেষ করে, ওর কার্যাবলীগুলো শেষ করে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাবে। নিঃসন্দেহে বলা যায় ওই প্রতিষ্ঠানের একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী কর্মচারী বা কর্মকর্তা। তার পরবর্তী বিনিয়োগকারী বা ইনভেস্টর। এই বিনিয়োগকারী বিনিয়োগ যখন করতে যাবে ওই প্রতিষ্ঠানে, তখন দেখবে ওই প্রতিষ্ঠানের লাভের পরিমাণ কত, পূর্ব বছরের লাভের পরিমাণ কত বা ক্ষতির পরিমাণ কত। নিঃসন্দেহে বলা যায় কোনো বিনিয়োগকারী যদি দেখে ওই প্রতিষ্ঠানের বিগত 4-5 বছর ধরে ক্ষতি হচ্ছে, তাহলে ওই বিনিয়োগকারী কোনোদিন ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে না। যদি ওই বিনিয়োগকারী দেখে বিগত 4-5 বছর বা 3 বছর ধরে লাভ হচ্ছে, ওই প্রতিষ্ঠানে একজন ইনভেস্টর বিনিয়োগ করে থাকবে। পরবর্তী টপিক সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার কোথায় সম্পর্ক, অর্থাৎ সমাজ এবং পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার কোথায় সম্পর্ক রয়েছে। প্রথম টপিক জলবায়ু দূষণ রোধ। তোমাকে যদি কোনো প্রতিষ্ঠান দিতে হয়, এমন ভাবে প্রতিষ্ঠানটা তোমাকে দিতে হবে যাতে জলবায়ু দূষণ রোধ হয়। কোন একটা প্রতিষ্ঠান যে এলাকায় দেওয়া হবে যাতে ওখানে জলবায়ু দূষণ না হয়, এটা মাথায় রাখতে হবে। তারপর শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া রোধ করতে হবে। যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা যদি শিল্প কারখানা হয়ে থাকে, তখন তোমাকে মাথায় রাখতে হবে তোমার সমাজের জন্য বা ওই পরিবেশের জন্য যাতে ওই তোমার শিল্প কারখানার ধোঁয়া যাতে নির্গত না হয়, এবং নির্গত হলেও যাতে এটার সুষ্ঠু ব্যবস্থা তুমি গ্রহণ করতে পারো। তারপর পণ্য তৈরিতে ভেজাল। তোমার ব্যবসা প্রতিষ্ঠান যদি পণ্য তৈরি বা উৎপাদনমুখী হয়ে থাকে, তোমাকে দেখতে হবে তুমি যে পণ্য তৈরি করতেছো ওইটা ভেজাল মুক্ত হচ্ছে কিনা, অর্থাৎ এই পণ্যটা ভোক্তা গ্রহণ করার পর ভোক্তার কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা। পরবর্তী টপিক সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতা কি? তোমার ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তোমার সামাজিক কিছু দায়বদ্ধতা রয়েছে। যেমন কোন একটা স্কুল বা প্রতিষ্ঠানের গরিব মেধাবী শিক্ষার্থীদের তোমাকে নিয়মিত একটা নির্দিষ্ট সময় পর পর বৃত্তি প্রদান করতে হবে। কোনো গরিব বা মেধাবী শিক্ষার্থী যদি টাকা পয়সার বা আর্থিক সংকটের কারণে যদি লেখাপড়া করতে না পারে, তোমাকে বুঝতে হবে তাকে টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে সাহায্য করে তার লেখাপড়াটা সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়া। এর পরবর্তী টপিক মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে মূল্যবোধ সৃষ্টি করতে ওই প্রতিষ্ঠানের ভূমিকা কি কি জায়গায় থাকবে। সততা ও দায়িত্ববোধের বিকাশ। হিসাব বিজ্ঞান কোনো প্রতিষ্ঠানের সততা এবং দায়িত্ববোধের বিকাশ ঘটায়, অর্থাৎ কেউ মিথ্যা বলতে না পারা বা কেউ চুরি করতে না পারা, এই সততাগুলো শিখাবে। তার পরবর্তীতে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি। কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ওই ব্যবসা প্রতিষ্ঠান যদি ঋণ গ্রহণ করে, নির্দিষ্ট সময় মতো ঋণ প্রদান করা বা ঋণ পরিশোধ করা, এটার সচেতনতা সৃষ্টি করবে হিসাব বিজ্ঞান। তারপর ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি বলতে কোনো একটা এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের যদি আর্থিক পরিস্থিতি ভালো হয়, তাহলে ওই এলাকার মধ্যে যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থাকে, তাহলে ওই ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিকভাবে সাহায্য করা। যেমন মন্দির মসজিদে বিভিন্ন ধরনের ফান্ডিং তৈরি করে দেওয়া। পরবর্তীতে সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। সমাজ এবং রাষ্ট্রের প্রতি কিরকম দায়িত্ববোধ সৃষ্টি হতে পারে, যেমন এর কিছুক্ষণ আগে উদাহরণ দিচ্ছিলাম, গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান বা তাদেরকে নিয়মিত চোখে রাখা যাতে আর্থিক সংকটে না পড়ে। এর পরবর্তীতেও কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দিকে, যেমন কোন একটা এলাকায় যদি একটা ব্যাংক থাকে, তাহলে ওই এলাকার রাস্তাঘাট ঠিক আছে কিনা, ওই এলাকার সেতু ঠিক আছে কিনা, ওই এলাকার পারিপার্শ্বিকতা ঠিক আছে কিনা, সবকিছু বিচার বিশ্লেষণ করতে হবে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। এই জন্য তার সমাজ এবং রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ববোধ রয়েছে।
তারপরে জালিয়াতি এবং প্রতারণা রোধ, এটা কিছুক্ষণ আগে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানের বাইরেও কেউ জালিয়াতি করছে কিনা, কেউ প্রতারণা করছে কিনা, এটাও একটা হিসাব বিজ্ঞানের কার্যাবলীর মধ্যে পড়ে থাকে। এর পরবর্তী টপিক হচ্ছে তোমাদের লাস্ট টপিক, জবাবদিহিতায় হিসাব বিজ্ঞান। অর্থাৎ হিসাব বিজ্ঞানের মধ্যে কোথায় কোথায় বা কাকে কাকে জবাবদিহি করতে হবে। ফার্স্ট অফ অল, ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মালিক, ব্যবস্থাপক, কর্মচারী, কর্মকর্তারা কতটুকু কাজ সম্পূর্ণ করছে নির্দিষ্ট সময়ের মধ্যে, বা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সম্পাদন করতে পারছে কিনা, এইসব একজন অন্যজনকে হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের মধ্যে এগুলা জবাবদিহি করতে হয়। পরবর্তীতে আসবে মালিক, ঋণদাতা এবং বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা। মালিককে জবাবদিহিতা করতে হবে কতটুকু লাভ বা ক্ষতি হচ্ছে, বা ব্যবসার প্রতিষ্ঠানের কিরকম পরিস্থিতি একটা নির্দিষ্ট সময়ে, এটা 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, নির্দিষ্ট সময়ে জবাবদিহি করতে হবে। তারপর হচ্ছে ঋণদাতাকে জবাবদিহি করতে হবে। অর্থাৎ কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি ঋণ গ্রহণ করা হয়, তাহলে মাথায় রাখতে হবে ওই নির্দিষ্ট সময় শেষে ঋণটা পরিশোধ করতে পারবে কিনা বা পারছে কিনা, এটা ঋণদাতাকে আশ্বস্ত করতে হবে। তার পরবর্তী হচ্ছে বিনিয়োগকারীদের নিকট জানাতে হবে। বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা বলতে বোঝানো হচ্ছে, এখানে কোনো বিনিয়োগকারী যদি বিনিয়োগ করে থাকে, তাকে নির্দিষ্ট সময় পর পর সুদ প্রদান করা বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে ধারণা দেওয়া বিনিয়োগকারীদের মাঝে। তার পরবর্তীতে আসবে সরকারের নিকট জবাবদিহিতা। অর্থাৎ একজন সরকারকে বা একটা দেশের সরকারকে ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিত শুল্ক দিতে পারছে কিনা, নিয়মিত কর দিতে পারছে কিনা, নিয়মিত রাজস্ব সরকার ওই প্রতিষ্ঠান থেকে আদায় করছে কিনা, এইসব বিষয় জবাবদিহি করতে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানকে বা হিসাব বিজ্ঞানের মধ্যে। এই বলে আমি তোমাদের প্রথম চ্যাপ্টার, নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, এইসব বিষয়গুলা যেগুলো নিয়ে আলোচনা করছি, এগুলা পরে যদি তুমি এই বইয়ের তোমার পাঠ্য বইয়ের যদি এমসিকিউতে যাও, তোমার বোর্ড কোশ্চেনের যদি এমসিকিউতে যাও, আশা করি এখানের বাহির থেকে আর কোনো কোশ্চেন হওয়ার সম্ভাবনা নেই। এখান থেকে কোনো সৃজনশীল আসবে না, এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, এখান থেকে কোনো সৃজনশীল আসার সম্ভাবনা নাই। ফলে এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ ভালো করে দেখে যদি টপিকগুলো যদি নোট করতে পারো, আশা করি, আমার বিশ্বাস, তোমার এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা হবে না।